তোপসে জামা কাপড় গুছিয়ে নে। টেলিফোনটা নামিয়ে রেখে বলে উঠল ফেলুদা। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কোথায় যাব ফেলুদা? ফেলুদা অন্যমনস্কভাবে বলল, হ্যাঁ। বেনারস। ও আচ্ছা, তাহলে লালমোহনবাবুকে খবর দিই। না, উনি এখন যাবেন না, উনি একটু কাজে ব্যস্ত আছেন, তাই এবারে শুধু তুই আর আমি। তারপর একটু থেমে ফেলুদা আবারও বলল, সন্তোষে আমি কিছুক্ষণের জন্য বাইরে যাব, তুই ততক্ষণ সব গোছগাছ করে নে, বাকি কথা সব পরে হবে। এই বলে সে রেডি হয়ে বেরিয়ে গেল। কোথায় গেল বা কেন গেল তার উত্তর আমার কাছে নেই। আর তাছাড়া ফেলুদা এখন এর চেয়ে বেশি কিছু বলবে না সেটাও কিন্তু আমি জানি, তাই মৌনতাই শ্রেয়। কিন্তু প্রশ্ন হলো দুটো। প্রথমত, লালমোহনবাবু কোন কাজে ব্যস্ত আছেন? আর দ্বিতীয়ত, ফেলুদা ফোনে এমন কি শুনল যার জন্য ওকে বেনারস যেতে হচ্ছে? যাকগে, বেশি ভেবে কাজ নেই। ভালোই ভালোই এই বেলা গোছ গাছ সেরে ফেলাই ভালো। না হলে ওর যা মনের অবস্থা, তাতে গাঁটটার হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। রাত 8টায় হাওড়া স্টেশন থেকে দুন এক্সপ্রেস করে রওনা দিয়ে পরদিন সকাল 10টা বেজে 15 মিনিটে আমরা নামলাম বারাণসী জংশন। সময়টা শীতকাল, তাই সুটকেসের ওজনটা খানিকটা বেশিই হয়েছে। ফেলুদা আগে থেকেই সব ঠিক করে রেখেছিল, তাই আমাদের পরিচিত ভারদ্বাজে ঘর পেতে খুব একটা অসুবিধা কিছু হয়নি। ও, বলে রাখা ভালো, ট্রেনে আসতে আসতে একবার ফেলুদাকে বেনারসে আসার কারণটা আমি জিজ্ঞাসা করেছি। তাতে ফেলুদা বলে, দেখ তোপসে, কারণটা খুব গুরুতর, তবে কি কারণ সেটা আমি তোকে এখন জানাবো না। তবে একটা কথা জেনে রাখ, আমরা কিন্তু বেনারসে ঘুরতে আসিনি। বিপদ আমাদের পদে পদে অপেক্ষা করছে, তাই চোখ খোলা রাখবি সব সময়, আর অসঙ্গতি কিছু দেখলেই আমাকে জানাবি। আপাতত একটু, বাকি কথা যা হবার বেনারসে। আমরা ফ্রেশ হওয়ার পরই ফেলুদা বলল, নে চল, এক জায়গায় ঘুরে নিয়ে আসতে হবে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কোথায় যাবো ফেলুদা? আরে চ না। আমরা বেরিয়ে পড়ে মন্দিরের 1 নম্বর গেটের সামনে দিয়ে গিয়ে যেদিকে যেতে লাগলাম, সেদিকে বাঁক নিতেই আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। এ তো জ্ঞানবাপীর রাস্তা, মানে মগনলাল। আমার অনুমানই সঠিক হলো। আমরা সেই সিপাহীয়াকার গেটের সামনে দাঁড়িয়ে যেখানে আসার কথা ভাবা আমাদের স্বপ্নেতেও আসে না। ওই গেটের সামনে দাঁড়িয়ে ফেলুদাকে প্রশ্ন করলাম, এটা কি খুব দরকার ছিল ফেলুদা? দরকারটা কিসের সেটা ভেতরে ঢুকলেই বুঝতে পারবি রে তোপসে। তবে একটা কথা বলে রাখি, ভেতরে যাই হয়ে যাক না কেন, তুই কিন্তু কোনো কথা বলবি না, আর খালি দেখবি আর অবজার্ভ করবি। আমি ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। ভেতরে ঢুকতেই মগনলালের পোষা গুন্ডারা আমাদের সার্চ করে মগনলালের ঘরে বসতে বলল। এই ঘরের তেমন কিছুই পরিবর্তন হয়নি, তবে এবারে ঘরে অন্ধকার নেই, আলো জ্বলছে, তবে সব জানলাই বন্ধ। ফেলুদা আর আমি একটা সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ অপেক্ষার পর একটা চেনা শব্দ কানে এলো এবং সমস্ত নীরবতাকে ভঙ্গ করে দিল। আরে ফেলু বাবু যে, আপনার আসার অপেক্ষায় আমার সারা রাত ঘুম হয়নি যে। এত দেরি করলেন কেন? মগনলাল ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করল। ফেলুদা বলল, লালমোহনবাবু কোথায় মগনলালজি? এটা শোনার পরেই আমার সারা শরীরে যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। আমি জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলাম ফেলুদার দিকে। তার মানে মগনলাল লালমোহনবাবুকে তুলে নিয়ে এসেছে, কিন্তু কেন?
আরে দাঁড়ান দাঁড়ান ফেলুবাবু, আগে একটু শরবত খান, আমার কথা শোনেন, তবেই তো আঙ্কালের খবর পাবেন মিস্টার মিটার। মজা করছেন নাকি মগনলাল বাবু? একটা নিরীহ মানুষকে তুলে এনে মজা করছেন? যদি সাহস থাকে তাহলে ওনাকে ছাড়ুন আর আমাকে ধরুন। আরে ফেলুবাবু, কেমন বোকা বোকা কথা বলছেন? আপনাকে ধরলে আমার ছেলেকে বাঁচাবে কি? ফেলুদা অবাক হয়ে বলে উঠল। মানে? মগনলাল নিজের গদিতে বসে একটা পান হাতে নিয়ে বলল, মানে আমার কোন দুশ্মন আছে আমার ছেলেকে কিডন্যাপ করেছে? এবার আপনার কাম হলো অপরাধীকে ধরার। কেন? আপনার তো এত ক্ষমতা, কি হলো? ছেলেকে ছাড়িয়ে আনতে পারছেন না? দেখেন ফেলুবাবু, ব্যাপারটা শুধু ক্ষমতার নেই। আর যদি শুধু ক্ষমতার হতো তাহলে আমি নিজে গিয়ে ছেলেকে ফিরিয়ে আনতাম। কিন্তু এখানে আমার ছেলের প্রাণের রিস্ক আছে, তাই আপনার একটু হেল্প চাই, করবেন তো? এখানে আমার কি করার আছে মগনলাল বাবু? আপনি তো করবেন ফেলুবাবু, নাহলে আঙ্কালকে বাঁচাতে পারবেন না। দেখুন মগনলালজি, লালমোহন বাবুকে আমি ঠিক বাঁচিয়ে নিয়ে যাব, আর রইল কথা আপনার ছেলের, তাকে আমি বাঁচাবার চেষ্টা করব। কিন্তু তাকে কে অপহরণ করেছে সেটা জানেন কি? খানিকক্ষণ চুপ থেকে মগনলাল তার পকেট থেকে একটা চিরকুট বার করে ফেলুদার হাতে দিল। ফেলুদা সেটা দেখে আমার হাতে চালান করলো। তাতে লেখা আছে, ভালো রাস্তা ধরুন, নাহলে ছেলেকে হারাল। স্যার। ফেলুদা কাগজটা আর মগনলালকে ফিরিয়ে দিয়ে বলল, কাউকে সন্দেহ করছেন নাকি? মগনলাল সামান্য মুচকি হেসে বলল, সে তো আপনাকে ভি করি ফেলুবাবু। আপনাদের মতন কত টিকটিকি যে আমার পিছনে পড়ে আছে তার কোনো ঠিক আছে? এবার আপনার কাম হলো আমার ছেলেকে 3 days, অর্থাৎ 3 দিনের মধ্যে খুঁজে আমার সামনে নিয়ে আসা, আর আপনার লালু বাবুকে ফেরত নিয়ে যাওয়া। ইউর টাইম স্টার্ট নাও ফেলুবাবু। মগনলালের বাড়ি থেকে বেরিয়ে ফেলুদা আমায় যা বলল তাতে খানিকটা অবাকই হলাম। সে বলল, চতুপসে, একবার ব্লু লস্যির দোকান থেকে ঘুরে আসা যাক। বেনারস এলে লস্যি না খেলে মাথাটা কাজ করানো যায় না। আর এখানে তো দেখছিস মগজাস্ত্র ছাড়া কোনো উপায় নেই। সন্ধ্যা আরতি হয়ে গেছে। আমি আর ফেলুদা দশাশ্বমেধ ঘাটের একটা অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় বসে আছি। আমাদের দুজনেরই মন একেবারেই ভালো নেই। তাও যদি একবার লালমোহনবাবুর সঙ্গে দেখা হতো তাহলেই মনটা একটু ভালো হতো, কিন্তু তার তো পাইনি। তাই চারিদিকের অন্ধকার পরিবেশ আর আমাদের মনের মধ্যে জমা অন্ধকার মিলেমিশে জমাট হতাশার সৃষ্টি করেছে। আমি আর ফেলুদা দুজনে মুখে কোনো কথাই নেই। হঠাৎ আমাদের হুঁশ ভাঙল এক অপরিচিত ব্যক্তির গলার আওয়াজে। এক্সকিউজ মি স্যার, আপনি কি সেই বিখ্যাত গোয়েন্দা প্রদোষচন্দ্র মিত্র স্যার? ফেলুদা ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে উত্তর দিল, হ্যাঁ, আমি। আপনি? আমি ঘাড় ঘুরিয়ে যাকে দেখলাম তাকে ছাপোষা বাঙালি ছাড়া কিছু বলা চলে না। মাথায় টাক, নাকের নিচে সুন্দরভাবে ছাট একটা গোঁফ। সবই ঠিক ছিল, কিন্তু এই দামি স্যুট পরার খুব একটা কি দরকার ছিল সেটাই বুঝতে পারলাম না। মানে আমি একেন্দ্র সেন স্যার, সবাই একেন বাবু বলে ডাকেন। তারপর আমার দিকে ফিরে একটা দন্তবিকশিত হাসি হেসে বললেন, মানে আচ্ছা, তুমি তো তপেশ ভাই, তাই না? এই দেখো, ঘুরতে এসে সেলিব্রিটিদের সঙ্গে দেখা হয়ে গেল স্যার। আচ্ছা, একেন্দ্র সেন মানে তো সে বিখ্যাত গোয়েন্দা একেন বাবু। ফেলুদা প্রশ্ন করল। আরে স্যার, মানে আমি নগণ্য মাত্র,
এই মানে আপনাদের কাছে এই যাদের বলে এই ঘৃতপোষ্য। একেনবাবু সামান্য হেসে মাথা নিচু করে বললেন, ওটা মনে হয় দুগ্ধপোষ্য হবে একেনবাবু। ফেলুদা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে উঠল, আসলে একটু নার্ভাস হয়ে গেছিলাম স্যার। আর তাছাড়া আপনার তা আপনারা এখানে কি করছেন স্যার? আর বিখ্যাত রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি কোথায় স্যার? দেখুন, এই স্যার স্যারটা বারবার বলবেন না। আসলে স্যার ওটা আমার একটু মাত্রা বলতে পারেন। বেশ, আসলে লালমোহন বাবু একটু মেন সমস্যা একেনবাবু। আমি একেনবাবুকে আজকের সমস্ত ঘটনা খুলে বলি। ভদ্রলোক আমার সব কথা শুনে বলে উঠলেন, এ তো মশা মারতে ধুনো দেওয়া মশাই। এটা আপনি কিছু ভাবতেন নাকি স্যার? একেনবাবু ফেলুদাকে বললেন, দেখুন, এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না। আর তাছাড়া না, থাক। একটু থেমে আবার ফেলুদা বলল, আচ্ছা, আপনি কোন হোটেলে উঠেছেন? নো হোটেল স্যার। এই সময় বেনারসে ঢুকলাম, ভাবলাম একবার দশার সময় ঘাটের এই কাছ থেকে ঘুরে যাই। গাড়িতে লাগেজ রাখা আছে, এবার গিয়ে একটা হোটেল খুঁজে নিলেই হবে স্যার। বেশ, তো তাহলে আপনি আমাদের হোটেলে উঠুন না। একসঙ্গে থাকলে কেসটা নিয়ে একটু চর্চা করা যাবে। সে তো দারুণ ব্যাপার স্যার। চলুন তাহলে। আমরা হোটেলে ফিরে আসতেই ম্যানেজারকে একটা ঘরের কথা বলতে উনি সঙ্গে সঙ্গেই ব্যবস্থা করে নিলেন। আমাদের ঘরের ঠিক পাশের ঘরটা। একেনবাবু তাই ভীষণ খুশি। ফেলুদা নাকি ওনার আইডলও বটে। তাই এই কেসে ফেলুদাকে সাহায্য করে উনি ধন্যবোধ করছেন। ওনাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করতে উনি বলেন, স্যার ভ্যাকেশন স্যার। ফেলুদা আর সকালেই ওর কাজে বাইরে বেরিয়ে গেছে। আমাকে বলে গেল একেনবাবুকে নিয়ে একবার চারধারটা ঘুরে আসতে। আর সত্যি বলতে কি, এখন মনের যা অবস্থা, তাতে লালমোহন বাবুকে বাড়ি ফিরিয়ে না নিয়ে যাওয়া অবধি কোনো কিচ্ছুই ভালো লাগছে না। কিন্তু একেনবাবুর অনুরোধ ফেলতে পারলাম না। তাই সকাল 9টায় বেরিয়ে প্রথমে বাবা বিশ্বনাথ, তারপর মা অন্নপূর্ণার দর্শন করে একেনবাবু বললেন, স্যার চলুন একটু মণিকর্ণিকা ঘাটের দিকে যাওয়া যায়। শুনেছি এই বহু সাধু সেখানে তপস্যা করছেন। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কেন, সাধুদের সঙ্গে আপনার কি সমস্যা? এই সমস্যা নয় তপস্যার, ভাগ্যটা একবার মিলিয়ে নেওয়া যেত। এই বলে ভদ্রলোক বোম শঙ্কর হাঁক ছেড়ে এগিয়ে গেলেন। সত্যি কত কিছু যে সহ্য করতে হবে আমায়, কে জানে। ফেলুদা তো বলেই খালাস, আর যত সমস্যা আমার ওপর। আর সত্যি আজ লালমোহনবাবুর সঙ্গে থাকলে বেশ আনন্দেই কাটত। লালমোহনবাবুর এখন কি যে অবস্থা, কে জানে। মণিকর্ণিকা ঘাটে কিছুক্ষণ থেকে তেমন কিছু কায়দা না করতে পারায় একেনবাবু বেজায় খাপ্পা। বললেন, স্যার এই দেশটা একেবারে উচ্ছন্নে গেছে। একটা সাধু সন্ন্যাসীকেও দেখতে পাচ্ছি না। এই তো এই বালির মধ্যে জল খোঁজা মশাই। ওটা খড়ের মধ্যে সূচ খোঁজা হবে একেনবাবু, আমি বললাম। ভদ্রলোক আমার কথার কোনো উত্তর না দিয়ে ঘাটের বাইরের দিকে হেঁটে বেরিয়ে গেলেন। তারপর বললেন, এই তপেশ বাবু একটু লস্যি খেলে কেমন হতো? ভালোই হতো, চলুন না খাওয়া যাক। আমরা ব্লু লস্যির দোকান থেকে লস্যি খেয়ে একটা অটো ভাড়া করে রওনা দিলাম রামনগর ফোর্টের দিকে। কারণ ফেলুদা আমাদের হোটেলে ফোন করে জানিয়ে দেয় ঠিক 11টার সময় রামনগর ফোর্টের সামনে ও দাঁড়াবে। ও ওখানেই আমাদের সঙ্গে দেখা করে নেবে। ঠিক 10:56 আমরা পৌঁছালাম, আর তার মিনিট 5 পরেই ফেলুদা চলে এলো। ফোর্টের ভেতর হাঁটতে হাঁটতে বলল, বুঝলি তো, সে মহারাজা বলবন্ত সিং 1750 সালে এই দুর্গ নির্মাণ করেন। এই গোটা দুর্গটা চুনা পাথর দিয়ে তৈরি। মিস্টার মিত্তির, আপনি এত কিছু জানলেন কি করে স্যার? একেনবাবু প্রশ্ন করলেন। সামান্য কিছু বই পড়লেই এ বিষয়ে জানা যায় একেনবাবু। আমার বুকটা গর্বে ফুলে উঠল। আমি ফেলুদাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ফেলুদা,
কেসটার কিছু সমাধান করতে পারলে? দেখ তোপসে, লালমোহন বাবুকে নিয়ে তুই খুব চিন্তায় আছিস, সেটা আমি বুঝতে পারছি। তবে একটা কথা মনে রাখিস, ফেলু মিত্তির সহজে হাল ছেড়ে দেয় না। আর আমি থাকতে লালমোহন বাবুর কোনো ক্ষতি হতে আমি দেব না। এই বলে ফেলুদা সামনের দিকে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। একেনবাবু আমার কানে কানে বললেন, আপনার এই দাদাকে বেশ কনফিডেন্ট লাগছে মশাই। সেখান থেকে সংকটমোচন মন্দির ও বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখে আমরা যখন হোটেলে ফিরলাম তখন বিকাল 4টে বেজে গেছে। সামান্য খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার ঘাটে চলে গেলাম। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে সোফাতে গায়ে এলিয়ে দিল, আর আমি বিছানায় শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে ফেলুদাকে প্রশ্ন করলাম, আচ্ছা ফেলুদা, এই মোগললালের ছেলের কিছু খোঁজ পেলে নাকি আজকে? ফেলুদা সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, দেখ তোপসে, পুরো ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটছে যে সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। তারপর নিজের ডায়েরি পার করে বলল, দেখ, প্রথম হলো মগনলাল লালমোহন বাবুকে কিডন্যাপ করলো, তারপর আমাকে ডেকে পাঠালো। এমনকি তার ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাও বলল, উপরন্তু কিডন্যাপারদের দেওয়া চিঠিটাও দেখালো। কিন্তু ব্যাপার হলো কিন্তু কি ব্যাপার ফেলুদা? সবকিছুই কেমন যেন নাটক হয়ে লাগছে না তোর? না, সে তো লাগছেই, তার উপর একেনবাবুর উপস্থিতিটা আমার কেমন জানি বেশ সন্দেহ লাগছে। আরে না না, বাবু একজন মস্ত বড় গোয়েন্দা, ওনাকে সন্দেহ করে কোনো লাভ নেই। ছাড় এসব, আমি একবার এখন বেরোবো। তুই আর বাবু 10টার সময় ঘাটে সন্ধ্যা আরতি দেখিস। আর কাশি চাট ভান্ডারের চাট খেতে বলিস না, নাহলে মিস করবি কিন্তু। ফেলুদা, আসলে এখন এসব ভালো লাগছে না। দূর পাগল, ফেলু মিত্তির মগজাস্ত্রের উপর তো ভরসা নেই। আর মনে রাখবি, প্রতিশোধের আগুনটা মনে রাখাই ভালো, মুখে নয়। আর এই ফেলু মিত্তির মগনলালকে তার যোগ্য জবাব দিয়ে তবেই দেশে ফিরবি। এই বলে ফেলুদা রেডি হয়ে বেরিয়ে গেল। গঙ্গা আরতি দেখার পর আমি আর একেনবাবু গেলাম কাশি চাট ভান্ডারে চাট খাওয়ার জন্য। সত্যি অসাধারণ কিছু চাট খাওয়ার সুযোগ পেলাম আমরা। প্রথম দুবার এসে এখান থেকে কিছু না খাওয়া হলেও এবারে শখটা পূর্ণ হলো। একেনবাবুকে দেখলাম টাকা মিটিয়ে দিলেন। তা আমি বললাম, এটা কি ঠিক হলো একেনবাবু? আরে মশাই, আমি দিই কি আপনি, ব্যাপারটা তো একই হলো। না হয় পরে কিছু একটা খাইয়ে দেবেন। রদ দেখা আর সুতো বেচা একসঙ্গে হয়ে যাবে। ওটা সুতো বেচা নয় একেনবাবু, ওটা কলা বেচা। বেশ, চলুন তাহলে বেনারসের বিখ্যাত রাবড়ি খাওয়ানো যাক। আমি খেতে খেতে একেনবাবুকে প্রশ্ন করলাম, আচ্ছা এবারে আপনার এই বাপিবাবু আর প্রমথবাবু কোথা গেলেন? তাদের দেখতে পাচ্ছি না তো। ভদ্রলোক একটু মুচকি হেসে বললেন, আসলে প্রমথবাবুর একটা কাজ পড়ে গেছে, তাই আসবেন না, কিন্তু বাপিবাবু কাল আসবেন। তারপর আর কোনো প্রশ্ন করলাম না। আমাদের 3 জনের জন্য পান কিনে আমরা হোটেলে ফিরে এলাম। হোটেলে ঘরে ঢুকে দেখি ফেলুদা খাটে শুয়ে তার সবুজ ডায়েরিতে কি সব লিখছে। আমাদের দেখতে পেয়ে বলে উঠল, কি বাবু, কেমন খেলেন আজ? আর বলবেন না মশাই, ব্যাপারটা একদম জমে ময়দা। আবার তপিসবাবু রাবড়ি খাওয়ালেন, সত্যি এই মনটা একেবারে ভরে গেল। ফেলুদা আমার আনা পান মুখে পড়ে একেনবাবুর দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলল, মগনলালের ছেলেকে কোথায় রেখেছেন বাবু? আমি তো পুরো অবাক, যেন আকাশ থেকে পড়লাম। একেনবাবু মকনলালের ছেলেকে সরিয়েছেন, কিন্তু কেন? একেনবাবু ঠোঁটে হাসি, তারপর বললেন, ধরে ফেলেছেন মশাই। আর ফেলু মিত্তিরের কাছে ধরা পড়াটাও কিন্তু একটা গর্বের ব্যাপার। কি বলেন মিস্টার মিত্তির? কিন্তু আমার প্রশ্নের উত্তরটা তো পেলাম না বাবু। ফেলুদা খুব গম্ভীরভাবেই বলে উঠল, এই বেশ বেশ বলছি, ওনার ছেলে এখানেই আছে মশাই, আর তার পাহারায় আছেন বাপিবাবু। একেনবাবু সোফা ছেড়ে জানলা দেখে হেঁটে গিয়ে বললেন, তাহলে আমাদের সঙ্গে আপনি কি করছেন? এসি, মানে আসলে লালমোহন বাবু
হলেন আমার মাস্তুতো দাদা। যখন শুনি মগনলাল দাদাকে কিডন্যাপ করেছে আর আপনার ঘাড়ে দায়িত্ব দিয়েছেন ওর ছেলেকে খুঁজে বার করার জন্য, তখন একটু ভয়ই পেয়ে গেছিলাম। যতই হোক, ফেলুমিত্তিদের মগরদাসদের সঙ্গে এই পেরিয়ে ওঠা চারটিখানি ব্যাপার নয় মশাই। তাই আপনাদের সঙ্গে থেকে আপনাদের গতিবিধি একটু নজর রাখছিলাম স্যার। তা এত কিছু তো হলো বুঝলাম, কিন্তু মগনলালের ছেলেকে ধরলেন কেন? আসলে ফেলিবাবু সে ড্রাগ ব্যবসায়ীর সঙ্গে যুক্ত ছিল। অনেকদিন ধরেই কলকাতা পুলিশ মানে ওকে ধরার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। অবশেষে আমি ওকে ধরি, কিন্তু তার জন্য আমার লালুদাকে বিপদে পড়তে হবে সেটা ভাবতে পারিনি মিস্টার মিত্তির। ফেলুদা এবার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, হ্যাঁ, সব তো বুঝলাম। তাহলে লালমোহন বাবুকে উদ্ধার করা যায় কিভাবে বলুন তো? আমি বলে উঠলাম, আচ্ছা ফেলুদা, আগের বারে মানে যেভাবে তুমি গোলাপি মুক্ত উদ্ধার করেছিলে সেভাবে করলে হয় না? দেখ তপসি, তাতে কিন্তু একটু রিস্ক আছে। এই আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে মিস্টার মিত্তির, তবে তাতেও কিন্তু একটু রিস্ক আছে বই কি। বেশ তো, শুনি না। দেখুন, লালুদাকে এই ভোরবেলা একবার পঞ্চগঙ্গা ঘাটে নিয়ে আসা হয়, ওই স্নান করাবার জন্য আর কি। ঠিক ওই সময় যদি ওকে উদ্ধার করা যায় তাহলে ব্যাস, তাহলেই হয়ে যায়। তবে আবারও বলছি স্যার, এতে একটু রিস্ক আছে। রিক্সের পরোয়া ফেলুমিত্তে করে না এখান বাবু। লালমোহন বাবুকে বাঁচানোটাই আমাদের এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত। লক্ষ্য করলাম ফেলুদার চোখ দুটো জল জল করে উঠল। এখন ঘড়িতে সকাল 5:04। ভোরের আলো এখনো অতটা ফোটেনি। আমি এখন দাঁড়িয়ে আছি পঞ্চগঙ্গা ঘাটে জামা কাপড় পাল্টাবার একটা ছোট্ট মতন ঘরের ভিতর। ফেলুদা আর একেনবাবু বহু আগেই বেরিয়ে এসেছে হোটেল থেকে। তবে ওরা কি করছে বা কি করতে চলেছে তা আমি কিচ্ছু জানি না। আর সত্যি বলতে কি, আজ একটু ভয়েও আমি আছি। অন্য সময় এসব পরিস্থিতিতে লালমোহনবাবু আমার সঙ্গে থাকেন, তবে আজ আমি একেবারে একা। পঞ্চগঙ্গা ঘাটেতেও তেমন কোনো লোক নেই, খালি ওই জনাক পাঁচেক মানুষ স্নান করছেন বহুদূরে। আর আমি যে নৌকা করে দশাশ্বমেধ ঘাট থেকে পঞ্চগঙ্গা ঘাটে এলাম, সেই নৌকাটি আর তার মাঝি বসে আছেন দূরে। চারিধারে আর কেউ কোথাও নেই। এমনকি ঘাট থেকে ওপরে ওঠার সিঁড়ি কিংবা ঘাটের আশেপাশের বাড়িতেও কেউ কোথাও নেই। চারিদিক একেবারে নিস্তব্ধ। হঠাৎ এসব দেখতে দেখতে চোখে পড়ল একদল মানুষ ঘাটের সিঁড়ি নিচে নেমে আসছেন। এরপর যাকে দেখলাম তাকে দেখে চোখে জল এলো আমার। দেখলাম লালমোহনবাবু ওদের সঙ্গে আসছে। ওনার মুখ হাত পা সব বাঁধা। মনে হচ্ছিল দৌড়ে গিয়ে ওনাকে ছাড়িয়ে নিয়ে চলে আসে, কিন্তু ফেলুদার বারণ। নিজেকে সংযম করলাম, চুপ করে দাঁড়িয়ে থাকলাম সেই অন্ধকার কাপড় ছাড়ার ভাড়ের ভিতর। কিন্তু ফেলুদা, একেনবাবু গেল কোথায়? ওরা তো আর কিছুক্ষণের মধ্যেই লালমোহনবাবুকে নিয়ে চলে যাবে। এতক্ষণ লক্ষ্য করিনি, এবার দেখলাম মগনলাল সিঁড়ি দিয়ে নিচে নামতে। আর তখনই ঘাটে ঘটে গেল একটা ভয়ানক কাণ্ড। দেখলাম আমার নৌকার মাঝি ভাই বন্দুক তাক করে দাঁড়িয়ে আছেন মগনলালের দিকে। সেটা দেখি দস্যুদল যেই তার থেকে ছুটে গেছে, অমনি ওই স্থানরত মানুষেরা, অমনি ওই স্থানরত লোকেরা জড়িয়ে ধরল সে মগনলালের লোকটো। এইসব চলাকালে মগনলাল যেই পালাতে যাবে, অমনি বন্দুকের গুলির শব্দে মগনলাল করে গেল ঘাটের সিন্ধু। তারপর মাঝি হাঁক ছাড়ে, তপসি, বেরিয়ে আয়। আর চিন্তা নেই, ওই গট লালমোহন বাবু। তার মানে ফেলুদা! আমি একলাপ নিয়ে বেরিয়ে এলাম ঘর থেকে। ছুটে চলে গেলাম লালমোহনবাবুর দিকে। আমাকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক। আমি বুকে জড়িয়ে ধরলাম। কান্নাকাটি তো হলো, এবার মগনলালকে ধরার পালা। এই বলে এক বয়স্ক ভদ্রলোক মগনলালের দিকে ছুটে গেল। ফেলুদা আমাদের কাছে এসে বলল, জি, খুব ভয় পেয়েছিলেন নাকি? একেন বাবুকে চিনতে পারি না? আমি অবাক হয়ে বললাম, কোথায়? পরে গাধা, যে মগনলালকে ধরতে গেল সেই তো একেন বাবু।
আর এনারা সব বলেন পুলিশের লোক। ফেলুদা চারিদিকে হাত দেখিয়ে বলল, ইতিমধ্যে বাপিবাবুর সঙ্গে আরো পুলিশ পঞ্চগঙ্গা ঘাটে এসে নৌকা করে নামল। এসব দেখে লালমোহন বাবু বললেন, ভেরি মিস্টেরিয়াস ব্যাপার তো মশাই। পুলিশ মোগললাল আর তার দলবলকে ধরে নিয়ে চলে গেল। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। আমরা 5 জন এখন পঞ্চগঙ্গা ঘাটের সিঁড়িতে বসে আছি। মানে আমি, ফেলুদা, লালমোহন বাবু, একেন বাবু এবং বাপি বাবু। আর সত্যি বলতে কি, এই কদিন আমাদের যা গেল তাতে এই ভোরের সূর্যোদয়টা দেখার মজাটাই দারুণ লাগছে। সবাই চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। ফেলুদা ইতিমধ্যে লালমোহনবাবুকে সব ঘটনার কথা বলেছে। লালমোহনবাবু হঠাৎ এসব শুনে বলে উঠলেন, আচ্ছা মশাই, এই একেন যে মোগললালের ছেলেকে কিডন্যাপ করেছে সেটা আপনি জানলেন কি করে? আরে লালমোহন বাবু, লালবাজের একটা ফোন করতেই ওনার সব খবর আমি পেয়ে যাই। তবে উনি যে আপনার ভাই সেটা আমার জানা ছিল না। আসলে বেশ কিছুদিন দেশ ছাড়া, তাই দেশের পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ সেরকম নেই। হঠাৎ এই মোগললালের ছেলেকে ধরতে গিয়ে জানতে পারি এই লালুটাকে ওরা কিডন্যাপ করেছে আর আপনাকে এখানে ডেকে পাঠিয়েছে। ব্যাস, আর কি করি, একসঙ্গে রথ দেখবো আর কলাও বেচবো। এই বলে একের বাবু হাঁটতে লাগলেন। পাশ থেকে বাপিবাবু বললেন, বাবা, আপনার তো দেখছি অনেক উন্নতি হয়েছে মশাই। এবারে প্রবাদে তো কোনো ভুল হলো না। আসলে এই সবই ফিরমাতেই আশীর্বাদ। এই বলে একেন বাবু মাথায় হাত তুলে বললেন, জয় বাবা। তাকে থামিয়ে লালমোহন বাবু বললেন, এই তারা একেন, এটা আমার। এই বলে লালমোহন বাবু উঠে দাঁড়িয়ে বললেন, জয় বাবা ফেলুনাথ। ফেলুদা মুচকি হেসে তাকা করল। বেশ, অনেক হলো। এবার চলুন তো এক বিখ্যাত সাধু আশ্রমকে ঘুরে আসা যাক। আমি বললাম, কে ফেলুদা? কাশীর জ্যান্ত শীত তৈলঙ্গর সঙ্গে ভারতবর্ষের সেরা সন্ন্যাসীদের মধ্যে তিনি হলেন একজন। তাই তার আশ্রমের সামনে থেকে ঘুরে চলে যাওয়াটা একদমই মানায় না। এই ঠিক বলেছেন ফেলিব। তার কাছে আশীর্বাদ পেতে হবে যাতে এই আপনার মতন গোয়েন্দা হয়ে উঠতে পারি। একেন বাবু বলে উঠলেন। ফেলুদা তারপর বলল, কিছু মনে করবেন না কিন্তু আপনার এই কথাটা কিন্তু আমি মেনে নিতে পারলাম না। সবাই যে যার বৈশিষ্ট্য অনুযায়ী থাকাই ভালো, না হলে মগললালের মতন লোকেদের সংখ্যা দিনে দিনে পরিবেশে বেড়ে যায়। বেশ, চলুন এবার যা যা। লালমোহন বাবু বললেন, থ্রি চিয়ার্স গুড ফেলু বাবু অ্যান্ড ইথিং। আমরা সবাই বললাম, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে।